বর্তমানে আমি যে দেশে বাস করছি এই দেশটা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়, কারণ আমাদের ছোটবেলাটা অনেকটাই কেটেছে ডোরেমন, নোবিতা, শিনচ্যান এইগুলো দেখেই। আমি আমার ভিডিওর মাধ্যমে বেশিরভাগই জাপানের পজিটিভ দিকগুলো তোমাদের সবার সাথে শেয়ার করে এসেছি এতদিন, কিন্তু আজকে আমার মনে হলো যে জাপানের যেটা ডার্কেস্ট সাইড সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। আমি যেহেতু তোমাদের সঙ্গে জাপান সম্বন্ধে সবটাই শেয়ার করি, সেজন্য ভাবলাম যে ভালো খারাপ যখন দুটোই রয়েছে তখন সব বিষয়টা তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত। সেই হিসাবে আজকের আমার ভিডিওটা করা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর একদম ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো। জনসংখ্যার দিক থেকে আমাদের দেশ ইন্ডিয়া যেরকম নাম্বার 1, ঠিক তার অপোজিট দিকে জাপানের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ হলো জাপানিজদের ম্যারেজ এবং রিলেশনশিপ নিয়ে ধারণা। বেশিরভাগ জাপানিজরাই একটা জিনিস মনে করে, ম্যারেজ ইজ নট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ। আমি বেশ কিছু জাপানিজদের ইন্টারভিউ দেখেছি যেখানে বেশিরভাগ জায়গাতেই প্রত্যেকের কথা কিন্তু আগে পরে গিয়ে সেই সেম, তাদের প্রত্যেকেরই একই কথা। কেউ কেউ বলে যে জাপানে ফ্রি টাইম খুবই কম, সেজন্য ফ্যামিলিকে দেওয়ার মতো যে সময়টুকু দরকার সেই সময়টুকু তার হাতে নেই, যার জন্য সে বিয়ে করতে পারবে না। এবং অনেকে আবার এটাও চিন্তা করে যে আফটার ম্যারেজ যখন তাদের বাচ্চা কাচ্চা হবে সেই মুহূর্তে গিয়ে যদি তাদের বনিবনা না হয় এবং তাদের ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে নেক্সট জেনারেশন তারা কোন জিনিসটা ফেস করবে। তো এই জিনিসটা মাথায় এসেও অনেকে কিন্তু বিয়ে করতে চায় না। তার মধ্যে জাপানে ডিভোর্সের রেট কিন্তু অনেক বেশি। আবার কেউ কেউ আছে যারা স্ট্রেট ফরওয়ার্ডলি এটাই বলে দেয় যে বিয়ের পর যে রেসপন্সিবিলিটি নিতে হবে সেই রেসপন্সিবিলিটি নিতে সে রাজি নয়, সেই জন্য সে বিয়ে করতে চায় না। কেউ কেউ আবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথাও ভাবে। এখানে বাচ্চা লালন পালনের জন্য যে খরচটা সেটা হিউজ, তো যার জন্য অনেকেই ভাবে যে তারা সেই পরিমাণ টাকা হয়তো এফোর্ড করতে পারবে না, সেই ভেবে তারা বিয়ে থা করে না। এই তো গেল আমি যে ইন্টারভিউগুলো দেখেছি সেখানে সব জাপানিজরা যা যা বলেছে সেইগুলো। এবার আমি আসি আসল কথায়, সেটা হচ্ছে যে আমরা বিয়ে থা কেন করি। প্রথম কথা, একাকিত্ব দূর করতে। সেকেন্ড কথা, আমাদের যখন বয়স হয়ে যাবে সেই পরবর্তীকালে আমাদের সাথে কাউকে একটা থাকলে হয়তো আমরা অনেক ভালো থাকবো, এই কথা ভেবেও কিন্তু আমরা অনেকে বিয়ে থা করি। এবং এক একজনের এক এক রকম আর কি বিয়ের প্রতি তার আলাদা আলাদা ধারণা থাকতে পারে। আমি আমার পয়েন্ট অফ ভিউ এর কথা বলছি যে আমার দেখা এই কারণগুলোর জন্য সাধারণত মানুষ বিয়ে করে থাকে, যে পরবর্তীকালে আমি যার সাথে থাকবো তার সাথে যেন ভালো থাকতে পারি সেই হিসাবে। কিন্তু জাপানিজদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একদম উল্টো, কারণ তারা মনে করে যে তাদের কাছে সময় ভীষণ কম। মানে তারা নিজের কাজ থেকে বাড়ি ফেরার পর তাদের যে শিডিউল, সেই শিডিউলের মধ্যে তৃতীয় কোনো একজন মানুষ বা তৃতীয় কোনো জিনিস মধ্যে তারা ইনভলভ হয়ে যাক, সেটা তারা একদমই পছন্দ করে না। তো সেই হিসাবে দেখতে গেলে অনেক জাপানিজই রয়েছে যারা অফিস থেকে বেরিয়ে বিভিন্ন পাচিঙ্কো বা গেমিং সেন্টার যেগুলো এখানে রয়েছে সেইগুলোতে অনেক বেশি সময় কাটানো পছন্দ করে বাড়িতে সময় কাটানোর থেকে। এখানে জাপানিজদের একাকিত্ব দূর করার জন্য অনেক রকম উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে তারা একাকিত্ব দূর করতে পারে। কারণ এখানের সাধারণ ছেলে মেয়েরা অনেক কম বয়স থেকেই তাদের বাড়ির থেকে অনেকটা ডিটাচড হয়ে যায় এবং সেখান থেকে তারা নিজেদের জীবনযাত্রা শুরু করে, নিজেদের ইনকাম করা শুরু করে, নিজেদের লাইফস্টাইল লিড করা শুরু করে। তো সেদিক থেকে ফ্যামিলি কি এই জিনিসটা তারা সেরকমভাবে একটা বুঝতে পারে না, যেটা আমরা অন্যান্য কান্ট্রির যারা রয়েছে তাদের কাছে ফ্যামিলিটা যতটা ইম্পর্টেন্ট, আমার চোখে জাপানিজদের মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাই না। তারা খুব একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হয় না, তো যার জন্য একটা ফ্যামিলি স্টার্ট করা এই বিষয়টাকে তারা অনেক বেশি কঠিন বলে ভেবে নেয়। মানে তাদের এই জীবনযাত্রার মধ্যে এই পার্টিকুলার জিনিসটা অনেক বেশি কঠিন, তারা সেটাই মনে করে।
এরপরে চলে যাই সেকেন্ড পয়েন্টে, যে সেকেন্ড পয়েন্টটা আমি বললাম যে বৃদ্ধ বয়সে বা যখন আমার বয়স হয়ে যাবে তখন যাতে আমার সাথে কোনো একজন মানুষ থাকে, এই যে আমাদের থিঙ্কিং, এই থিঙ্কিংটা জাপানিজদের মধ্যে নেই। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কেন নেই, কারণ মানুষ মাত্রই তো জীবনকালে সবারই শেষ পরিণতি সেম, তাহলে তাদের মধ্যে কেন ওই জিনিসটা নেই? কারণ এখানে কেউ কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয়। যেমন এখন আমি বলতে পারি যে আমি ওর প্রতি ডিপেন্ডেন্ট এবং ও আমার প্রতি ডিপেন্ডেন্ট, এটা কোয়াইট ন্যাচারাল যেহেতু আমরা বাড়ির থেকে এতটা দূরে রয়েছি। কিন্তু জাপানিজদের মধ্যে এই জিনিসটা কিন্তু একদমই নেই। এখানে কেউ কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয় এবং তারা ডিপেন্ডেন্স জিনিসটাও পছন্দ করে না। যেমন একটা তোমাদের উদাহরণ দিই, এখানে কিন্তু প্রত্যেকে যা ইনকাম করে সেই ইনকামের বেশিরভাগ টাকা তাদের ট্যাক্স পে করতে হয় এবং সরকার তাদের বৃদ্ধ বয়সে মানে তাদের রিটায়ারমেন্টের পরে সেই টাকার খানিকটা রিটার্ন করবে যাতে তারা পরবর্তীকালে নিজেদের লাইফস্টাইল লিড করতে পারে। ইন দ্য সেন্স আমাদের দেশে বৃদ্ধাশ্রমের যে একটা ট্যাবু রয়েছে এই জিনিসটা জাপানে নেই। জাপানে বৃদ্ধাশ্রম জিনিসটাকে অনেক মডিফাই করা হয়েছে। জাপানের বৃদ্ধাশ্রম ব্যাপারটা অনেক লাক্সারিয়াস একটা বিষয়। মানে প্রত্যেকে ধরো বয়সকালে যে টাকাটা তারা সরকারের কাছ থেকে পায়, যেটাকে আমরা পেনশন বলতে পারি, সেই পেনশনের যে পয়সাটা তারা পায় সেই টাকাটা কিন্তু তারা কোনো একটা বৃদ্ধাশ্রমে দিতে পারে এবং সেখানে ভীষণ ভালো তারা সারা জীবনের মতো মানে তার রিটায়ারমেন্টের পর সে যত বছর বাঁচবে সেই হিসাবে তারা খুব সুন্দর সেখান থেকে সার্ভিস পায়। তো যার জন্য আমাদের অন্যান্য দেশের মধ্যে যে ব্যাপারটা রয়েছে যে আমরা বয়সকালে আমাদের সাথে একজনকে চাই, এই জিনিসটা কিন্তু জাপানে নেই। আর একটা বিষয় শুনে তোমরা অবাক হবে, হয়তো মানে অনেকে আমার এই ভিডিওটা শুনে হাসতেও পারো, কারণ প্রথমবার শুনে আমারও বিষয়টা হাসির মতোই লেগেছিল। এখানে এমনও অনেক মানুষ আছে যারা হয়তো বিয়ে করছে, মানে বিয়ে করছে না সেটা নয়, বিয়ে করছে কিন্তু তারা কোনো রকম ভাবে কোনো বেবি নিতে রাজি নয়। তার পরিবর্তে তারা কি করছে? কুকুর পুষছে। তোমরা ঠিকই শুনেছ, বাচ্চা না নিয়ে তারা প্রচুর টাকা পয়সা খরচা করে কুকুর অ্যাডপ্ট করছে। এবং এখানকার জনসংখ্যা দিনের পর দিন কম হওয়ার কারণে এখানকার সরকারও কিন্তু ভীষণভাবে চিন্তিত এই বিষয়টা নিয়ে। কারণ যা স্ট্যাটিস্টিক্স বলছে যে 2070 সালের নাগাদ জাপানের প্রায় 3% পপুলেশন কম হয়ে যাবে। তো সেটা স্বাভাবিকভাবেই একটা সরকার চালানোর ক্ষেত্রে একটা দেশের কাছে অনেক বড় ঝুঁকির ব্যাপার। তো যার জন্য সরকার মাঝে মধ্যেই বিভিন্ন স্কিমের ব্যবস্থা করে। যেমন খুব রিসেন্টলি একটা স্কিমের ব্যবস্থা করেছে যার মাধ্যমে সিঙ্গেল যে মেয়েরা রয়েছে এবং যারা টোকিওতে থাকে তারা যদি রুরাল কোনো জায়গায় কোনো ছেলেকে বিয়ে করে, সিঙ্গেল হতে হবে নিশ্চয়ই, তো সেই সিঙ্গেল ছেলেকে যদি বিয়ে করে তাহলে ইন্ডিয়ান টাকার 6 লাখ টাকা মতো জাপান সরকার তাদেরকে দেবে এবং সেইখানে রিলোকেট হওয়ার জন্য যে তোমার ট্রান্সপোর্টেশন খরচগুলো রয়েছে, এমনকি আফটার ম্যারেজ তাদের যে বেবি আসবে তো সেই চাইল্ড কেয়ার সাপোর্ট পর্যন্ত সরকার খানিকটা দায়িত্ব নেবে। এবং মাঝে মধ্যেই আরো বিভিন্ন স্কিমের কথা কানে আসে। কোনো একটা পার্টিকুলার ডিউরেশনে যদি তুমি বাচ্চা নাও সেক্ষেত্রে জাপান সরকারের কাছ থেকে তুমি এক্সট্রা কিছু অ্যামাউন্ট প্রত্যেক মাসে পাবে। তো এই রকম বিভিন্ন স্কিম জাপানে চলতে থাকে যাতে জাপান খুব তাড়াতাড়ি জনসংখ্যার দিক থেকে খানিকটা উন্নতি করে। কারণ একটা দেশের কাছে জনসংখ্যা হ্রাস মানে সেটা খুবই একটা বড় সমস্যার জায়গা, যেখানে এখন বর্তমানে দেখা গেছে ফরেনার জাপানে প্রচুর বেড়ে গেছে। আমি এইটা নিয়েও একটা ভিডিও খুব রিসেন্টলি তোমাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু আজকে আমার ভিডিওর মেন মোটিভ ছিল যে জাপানিজরা কেন বিয়ে করতে চায় না সেটা তোমাদের সবার সাথে শেয়ার করা। আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, কিন্তু এখনো যদি আমি এর মধ্যে কিছু জিনিস মিস করে থাকি যেটা তোমরা অবশ্য জানো, এরকম জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা ডেফিনেটলি জানিও, তাহলে সেই জিনিসটা আমিও খানিকটা জেনে নেব। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন নতুন কোন কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে ডেফিনেটলি জানিও। টাটা।